আচ্ছা, এবারে হচ্ছে আমাদের 12 নম্বর ক্লাস মেকানিক্সের, যেটা কম্পাউন্ড পেন্ডুলামের সেকেন্ড ক্লাস। তো এবারে আমাদের হচ্ছে 8 নম্বর সেন্টার অফ সাসপেনশন। সেন্টার অফ সাসপেনশন, তো সেন্টার অফ সাসপেনশন কি সেটা আমরা আগের ভিডিওতেই একটুখানি বলে দিয়েছিলাম, যে কোনো একটা রিজিড বডি তার সিজি দিয়ে তার সিজি দিয়ে আমি একটা ভার্টিক্যাল লাইন টানবো, সেটা ওই অ্যাক্সিস অফ রোটেশনকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে, তাহলে এইটা হবে অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে সিজি দিয়ে একটা ভার্টিক্যাল লাইন টানবো বা একটা অ্যাক্সিস টানবো, ভার্টিক্যাল নাও হতে পারে কারণ সিজি এখানটায় থাকতে পারে। তা সিজি দিয়ে, মানে সিজি এখানে থাকতে পারে মানে কি, যখন রোটেট করবে তখন সিজিটা তো এরকম করে নড়বে, তাহলে সবসময় যে ভার্টিক্যাল লাইন হবে এমন নয়। সিজি দিয়ে একটা অ্যাক্সিস টানবো, যে সিজি দিয়ে একটা লাইন টানবো যেটা অ্যাক্সিসকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে, দিস ইজ কল্ড সেন্টার অফ সাসপেনশন। ঠিক আছে। আর সেন্টার অফ অসিলেশন কি? সেন্টার অফ অসিলেশন মানে হচ্ছে আমাদের সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম, এর আগের ভিডিওতেই পড়ালাম, সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলামের লেন্থ L ইকুয়ালস টু k² হয়। ঠিক আছে। তাহলে সেন্টার অফ সাসপেনশন থেকে, এটা সেন্টার অফ সাসপেনশন হয়ে গেল, সেন্টার অফ সাসপেনশন থেকে সিজি দিয়ে আমি একটা লাইন টানবো, সিজি দিয়ে একটা লাইন টানবো যার লেন্থ k²/h। তাহলে এই লেন্থের উল্টো দিকের যে পয়েন্টটা পেলাম, এই পয়েন্টটা সেটা হবে সেন্টার অফ অসিলেশন। বোঝা গেল? আমি আবার রিপিট করছি, যে অ্যাক্সিস থেকে, তো যে অ্যাক্সিস থেকে আমি সিজি দিয়ে একটা লাইন টানলাম যার লেন্থ হচ্ছে k²/h, মানে লেন্থ অফ দ্য সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম। তাহলে উল্টো দিকের যে পয়েন্ট O1 সেটাকে বলবো সেন্টার অফ অসিলেশন। ঠিক আছে। এবার তোমার মনে হয় স্যার এই অ্যাক্সিস থেকে কেন সিজি দিয়ে বারবার টানছেন, অন্য কোনো লাইন দিয়ে অন্য কোনো পয়েন্টে টানলে কি হবে না? তাহলে ওরম অ্যাক্সিস তো প্রচুর হবে, ওরম অ্যাক্সিস তো প্রচুর হবে যার লেন্থ হচ্ছে k²/h। তাহলে কতগুলো সেন্টার অফ সাসপেনশন পাবো? প্রচুর সেন্টার অফ সাসপেনশন পেয়ে যাবো। তাই কি হয়? সেন্টার অফ সাসপেনশন তো একটাই হয়, সেই জন্য মনে রাখবে সিজি দিয়ে যেতে হবে এবং অ্যাক্সিস থেকে লাইন টানবো যার লেন্থ k²/h। দেন দ্য পয়েন্ট O1 ইজ কল্ড দ্য সেন্টার অফ অসিলেশন। ঠিক আছে। আচ্ছা, ঠিক তারপরে 10 নম্বর বলছে প্রুভ দ্যাট সেন্টার অফ সাসপেনশন অ্যান্ড সেন্টার অফ অসিলেশন আর কনভার্টেবল। মানে সেন্টার অফ সাসপেনশনের জায়গায় সেন্টার অফ অসিলেশন রাখলে, সেন্টার অফ অসিলেশনের জায়গায় সেন্টার অফ সাসপেনশন রাখলে, তাহলে তারা একই, মানে সেম পেন্ডুলামকে রিপ্রেজেন্ট করবে। 10 নম্বর, তাহলে ধরো ও হচ্ছে সেন্টার অফ সাসপেনশন আর O1 হচ্ছে সেন্টার অফ অসিলেশন, এটা হচ্ছে সিজি। তাহলে বাই দ্য কন্ডিশন এখান থেকে এর লেন্থ সেটা হচ্ছে k²/h, আমরা জানি। লেখাগুলো আমি বলছি না, যেরকম লেখা আছে আমি মুখে যেটা বলছি সেটাই লেখা আছে, যে লেটাস্ট টেক O ইজ দ্য সেন্টার অফ সাসপেনশন, O1 ইজ দ্য সেন্টার অফ অসিলেশন, G ইজ দ্য সিজি। দেন বাই দ্য গিভেন কন্ডিশন O1 ইজ ইকুয়ালস টু k²/h, যেখানে কেটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন অ্যাবাউট ও, এই দিক দিয়ে যেহেতু অ্যাক্সিস গেছে তাহলে অ্যাবাউট ও, অ্যান্ড h ইজ দ্য ডিস্টেন্স অফ সিজি ফ্রম ও, দ্যাট মিনস OG। ঠিক আছে, বেশ। এইবার আমি ধরে নিচ্ছি যে k1 ইজ দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য রিজিড বডি অ্যাবাউট অ্যাক্সিস থ্রু জি। মানে আমার তো এরমভাবে একটা অ্যাক্সিস আছে যার রেসপেক্টে রিজিড বডিটা দুলছে, এই অ্যাক্সিসের রেসপেক্টে কে হচ্ছে, বা এই পয়েন্টের রেসপেক্টে কে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। আমি জি দিয়ে আর একটা অ্যাক্সিস টানলাম যেটা এর সাথে প্যারালাল। ঠিক আছে, এই অ্যাক্সিসের রেসপেক্টে ধরে নিচ্ছি রেডিয়াস অফ জাইরেশন k1। তাহলে লেট k1 ইজ দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ দ্য বডি অ্যাবাউট অ্যান অ্যাক্সিস through G which is perpendicular to an axis of to the axis of rotation। আমার নোটের ভাষা আলাদা হতে পারে, তোমার যদি এটা পছন্দ হয় এটা লিখতে পারো।
যে লেটাস টেক k1 ইজ দ্য রেডিয়াস অফ gyration অফ দ্য বডি অ্যাবাউট অ্যান অ্যাক্সিস থ্রু জি। সেই অ্যাক্সিস কি, যে অ্যাক্সিস অফ সাসপেনশনের সাথে প্যারালাল, ঠিক আছে। তাই যদি হয় তাহলে আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরাম অনুযায়ী কী লিখতে পারি, যে দেয়ারফর মোমেন্ট অফ ইনারশিয়া অফ দ্য বডি অ্যাবাউট অ্যাক্সিস থ্রু ও, মানে এটা should be equals to moment of inertia of the body about an axis through g প্লাস টোটাল মাসটা জিতে রেখে ও এর রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়া, তার মানে এম ইন্টু ও জি তার স্কোয়ার। দেখো আমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরাম তাই ছিল, যে সিজি দিয়ে যদি আমরা কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া জানি, তার সাথে প্যারালাল অ্যাক্সিস এর মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো। তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কী হবে না, তো সিজি দিয়ে গেছে এই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস টোটাল মাসটা জিতে রেখে এইটুকুর মানে ওয়ের রেসপেক্টে সেই টোটাল মাসটার মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে এটা কী হবে, এটার ডিস্টেন্স হচ্ছে ওজি, তাহলে ওজি স্কোয়ার ইন্টু এম, এটা হচ্ছে টোটাল মাসটা জিতে রেখে ওয়ের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া তার ভ্যালু। তাহলে বাই দ্য কন্ডিশন আমি এবার ওগুলোর ভ্যালু বসাতে থাকি, যে দিস ইমপ্লাই এমআই অফ দ্য বডি অ্যাবাউট এই অ্যাক্সিস কী হবে, ক্যাপিটাল এম কে স্কোয়ার। আচ্ছা, এটার রেসপেক্টে যে রেডিয়াস অফ জাইরেশন k1, তাহলে ওই অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কী হবে, ক্যাপিটাল এম ইন্টু k1 স্কোয়ার। আমি সেই জন্য ধরে নিয়েছি k1টাকে। আর ওজি মানে কত, এইচ, তাহলে ওখানটায় হয়ে যাবে যে, আচ্ছা ওজিটা আমি ওজি রাখছি কারণ একটু পরে ওজি হিসাবেই লাগবে ওটাকে, যে ক্যাপিটাল এম ইন্টু ওজি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে বোথ সাইড থেকে এবার দেখো আমাদের এম কেটে গেল, তাহলে পড়ে থাকলো কে স্কোয়ার ইজ ইকুয়ালস টু k1 স্কোয়ার প্লাস ওজি স্কোয়ার। এটা যদি আমি এইখানটা পুট করে দিই, তাহলে বাই দ্য কন্ডিশন ওখান থেকে কি আসছে দেখো, এটুকু মুছে দিলাম। তাহলে এই কে স্কোয়ারের ভ্যালুটা যদি ওখানটা পুট করে দিই, দেয়ারফর O1 ইজ ইকুয়ালস টু কে স্কোয়ারের ভ্যালু পুট করে দিলে k1 স্কোয়ার প্লাস ওজি স্কোয়ার ডিভাইডেড বাই এইচ মানে হাইট অফ ডিস্টেন্স অফ দ্য সিজি ফ্রম ও, দ্যাট মিনস ওজি, ঠিক আছে। পরের লাইনে ওজিটা এদিকে গুণ করে দিলাম, দিয়ে ওজি কমন নিয়ে নিলাম ওইদিকে নিয়ে গিয়ে, তাহলে আলটিমেটলি সেখান থেকে আমরা পাবো দিস ইমপ্লাই, আমি একবার করে দিচ্ছি, k1 স্কোয়ার মানে এখানটায় পেয়েছি ওজি ইন্টু O1 মাইনাস ওজি, ঠিক আছে। দিস ইজ ইকুয়ালস টু ওজি আর O1 থেকে ওজিটা বাদ, তার মানে O1G পাবো এইটুকু, মানে তাহলে ওজি ইন্টু O1G, তাহলে k1 স্কোয়ার, দ্যাট মিনস জি এর রেসপেক্টে যে কোনো অ্যাক্সিস তার রেসপেক্টে মোমেন্ট অফ তার রেডিয়াস অফ জাইরেশন k1 যদি হয়, k1 স্কোয়ার মানে হচ্ছে ওজি ইন্টু O1G, মানে এই দুটো লেন্থের গুণফল। এবার ধরো এটা সেন্টার অফ সাসপেনশন ছিল, এটা সেন্টার অফ অসিলেশন ছিল, দিয়ে কী করেছি, অ্যাক্সিসটা এখানে না দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে বডিটাকে আমি পেন্ডুলামের মতন করে ভাবছি। তাহলে সেই ছবিটা কেমন হবে, সেই ছবিটা হবে এরকম, O1 মোটামুটি এরকম জায়গায় জি। তাহলে আমি চাইছি উল্টো দিকে, তাহলে এবার এইটা কিন্তু সেন্টার অফ সাসপেনশন হয়ে গেছে উল্টো, ওখানটা যেহেতু অ্যাক্সিস দিয়েছি, এটা সেন্টার অফ সাসপেনশন হয়ে গেছে। এবার আমি সেন্টার অফ অসিলেশন যেটা O2 সেইটা দেখি ও আসছে কিনা। তাহলে সেন্টার অফ অসিলেশনকে সেন্টার অফ সাসপেনশন বানিয়েছি, তাহলে আমার থিওরাম অনুযায়ী সেন্টার অফ সাসপেনশনটা সেন্টার অফ অসিলেশন হওয়া উচিত। তাহলে আমি ধরে নিচ্ছি যে O2 হচ্ছে নাও সেন্টার অফ অসিলেশন, দিয়ে আমি দেখাতে চাইছি O2 মানেই ও, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে যেহেতু k1 স্কোয়ার মানে ওজি ইন্টু উপরের লেন্থ ইন্টু নিচের লেন্থ, তাহলে এই অবস্থাতে আমি যদি k1 স্কোয়ার মানে জি এর রেসপেক্টে মোমেন্ট রেডিয়াস অফ জাইরেশন k1 ধরে নিয়েছি, তাহলে এখানে k1 স্কোয়ার মানে কত লিখবো, O1G উপরের লেন্থ ইন্টু GO2,
তাহলে দুটো k1 স্কোয়ার যদি আমি সেম করি ভ্যালুতে, তাহলে এইটার এটা কেটে যাবে, এইটার এটা সেম হবে। দেন বাই দ্য গিভেন কন্ডিশন O2 ইকুয়ালস টু O। দিস প্রুভস দ্যাট সেন্টার অফ সাসপেনশন অ্যান্ড সেন্টার অফ অসিলেশন আর কনভার্টেবল। এটা এসেছিল পরীক্ষায়। তাহলে কী করে করবো, যে জাস্ট এটার O1 তার লেন্থ সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলামের লেন্থ k²/h দিয়ে ঠিক তারপরে এখান থেকে আমি একটা অ্যাক্সিস, তো এটার রেসপেক্টে তো অ্যাক্সিস আছেই, এটার রেসপেক্টে এর প্যারালাল একটা অ্যাক্সিস চিন্তা করে প্যারালাল অ্যাক্সিস থিওরাম অ্যাপ্লাই করে দিলাম। সেই প্যারালাল অ্যাক্সিস থিওরাম অ্যাপ্লাই করলেই এই জিনিসটা পাবো। এবার আমি উল্টে দিই, লেট আস টেক O1 ইজ দ্য সেন্টার অফ সাসপেনশন অ্যান্ড O2 ইজ দ্য সেন্টার অফ অসিলেশন। উই হ্যাভ টু প্রুভ দ্যাট O2 ইজ ইকুয়ালস টু O. For this reason, by same way we can prove that k1 square equals to upper length O1g and the lower length g O2. Now comparing these two values, we can say that O is equals to O2. This proves the result. ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে আসি নেক্সট প্রবলেমে। আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে 11 নম্বর, মিনিমাম টাইম অফ এ কম্পাউন্ড পেন্ডুলাম, সরি মিনিমাম টাইম অফ অসিলেশন অফ কম্পাউন্ড পেন্ডুলাম। একটা অসিলেশন, একটা কম্পাউন্ড পেন্ডুলাম অসিলেট করছে, তাহলে তার টাইম পিরিয়ড সব থেকে কম কখন হবে? তাহলে দেখো টাইম পিরিয়ডটা পুরোপুরি ওর লেন্থের উপরে ডিপেন্ড করছে, তাই না? তাহলে লেন্থ অ্যাকচুয়ালি আমাকে টাইম পিরিয়ড কখন কম হবে সেটা কোশ্চেন চেয়েছে, যে মিনিমাম টাইম অফ অসিলেশন অফ কম্পাউন্ড পেন্ডুলাম তার কন্ডিশন কী? তার মানে নিশ্চয়ই সেই কন্ডিশনটা ওর লেন্থের উপরে ডিপেন্ড করে বেরোবে, রেজাল্টটা লেন্থের উপরে ডিপেন্ড হয়ে আসবে। ঠিক আছে? তাহলে আমি ধরে নিচ্ছি যে ও মানে এরকম একটা অ্যাক্সিস, ওটা হচ্ছে সেন্টার অফ সাসপেনশন, O1টা হচ্ছে সেন্টার অফ অসিলেশন, G ইজ দ্য সিজি। এটাকে যদি আমি সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলামে কনভার্ট করে দিই, তাহলে length of a simple equivalent pendulum is L equals to k²/h। এটা আমরা আগেই পেয়েছি। This imply k1 square plus h²/h is equals to ভাগ করে দিলে k1 square/h plus h। এটা k² is equals to k1 square plus h², এটা কোথায় পেলাম? জাস্ট এর আগের থিওরামটাই তো পেলাম। তাহলে যখন লিখবো এটা, তখন পাশে তো লিখে দিতে হবে k1 মানে কি, k মানে কি ছিল, ও সেন্টার অফ সাসপেনশন দিয়ে যে অ্যাক্সিস গেছে, মানে অ্যাক্সিস অফ সাসপেনশন, তার রেসপেক্টে কে হচ্ছে মোমেন্ট রেডিয়াস অফ জাইরেশন, আর k1টা কি সিজি দিয়ে গেছে অ্যাক্সিস অফ সাসপেনশনের প্যারালাল, সেরকম একটা অ্যাক্সিসের রেসপেক্টে k1টা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। তাহলে হোয়ার k1 is the radius of gyration of the body about an axis through G and parallel to, তোমরা ভাষায় লিখবে, আমি সিম্বলিক্যালি লিখলাম, and parallel to the axis of suspension। ক্লিয়ার? এবার আমি দেখি যে আমাদের টাইম পিরিয়ড কখন কম হয়। তার অবভিয়াসলি টাইম পিরিয়ড কখন কম হবে, যত এল এর ভ্যালু কম হবে তত ও বেশি তাড়াতাড়ি দুলবে। যেমন ধরো এইটা আর এইটা দুলতে কমপ্লিট করতে যত সময় লাগবে, এটা তাড়াতাড়ি কমপ্লিট করবে ফুল অসিলেশনটাকে। তাহলে এল এর ভ্যালু মিনিমাম হবে, সেই কন্ডিশনটাই হবে মিনিমাম টাইম পিরিয়ড অফ অসিলেশন। এল এর ভ্যালু যত কম হবে তত টাইম পিরিয়ড কমবে। তাহলে মিনিমাম টাইম পিরিয়ড কখন হবে? যখন এল এর ভ্যালু মিনিমাম হবে, তখনই হবে যে টাইম পিরিয়ড সব থেকে কম হবে। তাহলে মিনিমাম কখন হবে সেটার কন্ডিশন এবার ম্যাক্সিমাম মিনিমামের অঙ্কর মতন হয়ে যাচ্ছে। তো এটাকে আমি এইচ এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিলাম। নাও dl/dh ইজ ইকুয়ালস টু, ওখানটা যদি ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে মাইনাস k1 স্কোয়ার বাই h স্কোয়ার প্লাস 1 অ্যান্ড d2l/dh2
তার মানে এটা হয়ে গেল 2k1² / h³, এটা তো 0, এটা তো 0 হয়ে যাবে। এবার আমাদের কি হয় যে এবার দেখো এইটা সবসময় >0, দুটো স্কোয়ার আছে, তার মানে >0 মানে এল সবসময়ই মিনিমাম দেবে, তাই নয়? বা উল্টোভাবে আমরা যে প্রসিডিউরে করে আসছি সেই প্রসিডিউরে এবার কী করবো, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 লিখবো, সেইটা আমি এইখানটাই ডবল অর্ডার ডেরিভেটিভে পুট করে দেবো। যদি পুট করে পজিটিভ আসে তাহলে এল ইজ মিনিমাম, আর সেই ভ্যালুটা এখানটা পুট করে যদি নেগেটিভ আসে তাহলে এল ইজ ম্যাক্সিমাম। তাহলে নাও dl dh ইজ ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ, এখান থেকে দেখো আসছে h ইজ ইকুয়ালস টু k1, সলভ যদি করি দেখো তাই আসছে। সেইটা আমি কি পুট করবো, ডবল অর্ডার ডেরিভেটিভ, এটা সরি কিউব হবে, হ্যাঁ, তো সেইটা আমি ডবল অর্ডার ডেরিভেটিভে পুট করে দিই। তাহলে দেন d2l dh2 at k1 ইকুয়ালস টু h, তাহলে k1 এর ভ্যালু h পেট করে দিলে সেটা কী হবে 2/h, হুইচ ইজ অলওয়েজ গ্রেটার দেন 0। h মানে কি ডিস্টেন্স অফ দ্য সিজি ফ্রম ও, তাহলে সেটা কি কখনো ডিস্টেন্স নেগেটিভ হয় না, তাহলে দিস ইজ পজিটিভ। তাহলে পজিটিভে পুট করে দিলাম, এই k1 এর ভ্যালু পুট করে দিলাম, ডবল অর্ডার ডেরিভেটিভ গ্রেটার দেন 0, সো এল ইজ মিনিমাম কোথায়, অ্যাট k1 ইকুয়ালস টু h, এটা মিনিমাম আসবে। তাহলে সেই মিনিমামটাই আমি অসিলেশনে পুট করে দেবো, তাহলে সেটাই হয়ে যাবে আমাদের, সেই কন্ডিশনটাই হয়ে যাবে মিনিমাম অসিলেশনের কন্ডিশন। তাহলে নাও বা উপরে so oscillation will be minimum if L is equals to কি ছিল k1² প্লাস h²/h, সেখানে k1 এর ভ্যালু পুট করে দিলে 2h²/h, দ্যাট মিনস 2h, দ্যাট মিনস লেন্থ অফ দ্য সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলাম যদি 2h হয়, মানে টোয়াইস অফ দ্য ডিস্টেন্স অফ দ্য সিজি ফ্রম O, center of oscillation, sorry, center of suspension. If length of the simple equivalent pendulum is twice the length of the, but twice the distance of the CG from center of suspension, then time period will be minimum. ঠিক আছে, এবং সেই মিনিমাম টাইম পিরিয়ডটা কত হবে আমরা ওই টাইম পিরিয়ডের ফর্মুলায় পুট করে দিই, যে সিম্পল ইকুইভ্যালেন্ট পেন্ডুলামের টাইম পিরিয়ড কত, 2π ইন্টু √L/g, এই এইচের জায়গায় আমি এল এর জায়গায় পুট করে দিই, দ্যাট মিনস 2π ইন্টু √2h/g, দিস উইল বি দ্য মিনিমাম টাইম পিরিয়ড। এবং টাইম পিরিয়ডটা আসবে কখন মিনিমাম, এল ইকুয়ালস টু যখন 2h হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের থিওরাম। এর পরের দিন আমরা নেক্সট দিন এর কিছু প্রবলেম করবো, তাহলে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, নেক্সট দিনই শেষ হয়ে যাবে এটা। আর মনে রাখবে এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা না একটা কোশ্চেন আসবেই পরীক্ষায়, সুতরাং এটা একটু ভালো করে করতে হবে।